দেশের প্রায় 4 কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। যাদের লিভারে দীর্ঘমেয়াদে প্রদাহের সৃষ্টি হয় তাদের একটি অংশ ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে যকৃতে যত্ন অনুষ্ঠানের বিশেষ পর্বের আমাদের আজকের আলোচনার বিষয় ফ্যাটি লিভার। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মামুন আল মাহাতাব স্বপ্নিল, চিফ কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর, লিভার সেন্টার, বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সঙ্গে আরও আছেন মোহাম্মদ আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার, আপনার কাছে জানবো যে আজ আন্তর্জাতিকভাবেই ফ্যাটি লিভার দিবসটি সারা পৃথিবীতে পালন করা হচ্ছে। এই লিভার দিবসের বা ফ্যাটি লিভার দিবসের গুরুত্ব বাড়ছে এবং আশঙ্কারও সৃষ্টি হচ্ছে, এটি আসলে কেন? দেখুন, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশে প্রায় 4 কোটি লোক ফ্যাটি লিভারে আক্রান্ত এবং বিশ্বব্যাপী কিন্তু এই ফেনোমেননটা তাই। বাংলাদেশে একসময় লিভারের সিরোসিস, লিভারের ক্যান্সারের প্রধান কারণ ছিল হেপাটাইটিস বি, এখনও তাই। কিন্তু একসময় দ্বিতীয় কারণ ছিল হেপাটাইটিস সি, এখন দ্বিতীয় কারণ হচ্ছে ফ্যাটি লিভার। এবং সারা বিশ্বেই এই ফ্যাটি লিভার হচ্ছে এখন হয় 1 নম্বর বা 2 নম্বর কারণ লিভারের সিরোসিস বা ক্যান্সারের। তো এখন আমরা এর মাঝখানে কোভিড প্যান্ডেমিক ফেস করেছি। ফ্যাট লিভারের প্যান্ডেমিক চলছিল এবং চলবে। কোভিড এসছে, চলে গেছে, কিন্তু কোভিডে যেমন মানুষ তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেছে, আতঙ্কের সৃষ্টি হয়েছে, ফ্যাট লিভারের ক্ষেত্রে সেটি হয়নি। নীরবে হচ্ছে, ফলে মানুষ অনেকটা অসচেতন থেকে যাচ্ছে এবং অনেকেই মনে করছে ফ্যাট লিভার কোনো রোগ না। এই প্রেক্ষাপটেই আজ থেকে 7 বছর আগে সারা পৃথিবীর প্রায় 150 জন লিভার বিশেষজ্ঞ একত্রিত হয়ে গ্লোবাল লিভার ইনস্টিটিউটের উদ্যোগে একটি প্রেস রিলিজ ইস্যু করা হয়েছিল একযোগে প্যারিস, লন্ডন এবং নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশ থেকে একমাত্র লিভার বিশেষজ্ঞ হিসেবে আমিও সেটিতে স্বাক্ষর করার সুযোগ পেয়েছিলাম এবং সেভাবেই ইন্টারন্যাশনাল ন্যাশ ডের যাত্রা শুরু, যেটি এবছর থেকে গ্লোবাল ফ্যাটি লিভার ডে হিসেবে উদযাপন করা হচ্ছে। এই দিবসটির মূল প্রতিপাদ্যই হচ্ছে মানুষকে সচেতন করা। যেমন মুজিব শতবার্ষিকীতে আমরা কিন্তু গ্লোবাল লিভার ইনস্টিটিউট অনুমতি নিয়ে 2020 এবং 2021 এই 2 বছর এই দিবসটিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ন্যাশ দিবস হিসেবে উদযাপন করেছিলাম। মূল প্রতিপাদ্যটা হচ্ছে যে মানুষকে সচেতন করা যে ফ্যাটি লিভার একটি রোগ এবং এই রোগে যারা আক্রান্ত তাদের কারো কারো কিন্তু লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে ফ্যাটি লিভার মানে শব্দটি শুনলেই মনে হয় যে কোথাও ফ্যাট জমে আছে সেটি লিভারে। কোনো সময় আমরা মনে করি যে যারা ওবেজ বা বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় তারাই মূলত আক্রান্ত হয়। আসলে শুধুমাত্র কি মোটা হলে, স্থূল হলেই কি আসলে তারা আক্রান্ত হবে? যারা একটু থিক বা একটু যারা লিন আমরা বলি তারাও কি আক্রান্ত হতে পারে কিনা? হ্যাঁ, আমাদের আগে কনসেপ্ট ছিল যে যারা ওবেজ তাদের লিভার আক্রান্ত হয়, কিন্তু দেখা গেছে যে এখন আরেকটা টার্ম আসছে লিন ন্যাশ, অর্থাৎ শুকনো পাতলা মানুষেরও লিভারের প্রদাহ হয়ে থাকে, লিভার চর্বিজনিত প্রদাহ হয়ে থাকে। এবং এইটা এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলে মেইনলি হয়। এইটার মূলত কারণ হলো আমরা পরিশ্রম করলে আমরা ভাত বেশি খেয়ে থাকি, শর্করা জাতীয় খাবারের কারণে এটা হয়ে থাকে। আরও জেনেটিকও একটা ফ্যাক্টর আছে এখানে। ধন্যবাদ স্যার। আর কি কারণে আসলে এই ফ্যাটি লিভার এত মাত্রায় আসলে বাড়ছে? অনেকের লিভারে শুরু থেকেই ন্যাশ বা দীর্ঘমেয়াদী প্রদাহ থাকে, কারো কারো লিভার অনেক চর্বি থাকে, লিভারে কোনো সমস্যা হয় না। এবং PNLP3 জিন আর কত জিনকে আইডেন্টিফাই করা হয়েছে। আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের সাথে এনে গবেষণা করছি এবং 3টি জিন নিয়ে আমাদের রিসেন্ট গবেষণা শেষ হয়েছে। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে কিচেন এফেক্ট। ধরেন যদি জেনেটিক কারণ হয়ে থাকে, যদি বাবা মোটা, মা শুকনা, ছেলে মোটা, হয়তো আপনি বলতে পারবেন যে জেনেটিক একটা ব্যাপার স্যাপার থাকতেও পারে। কিন্তু আপনি অনেক পরিবার দেখবেন সবাই মোটা, এটি কিন্তু কিচেনের ব্যাপার। তো ফলে এটি গুরুত্বটা এখানেই যে একই পরিবারের লোকজন একই রান্নাঘর থেকে খান। এখনও আমাদের তো একান্নবর্তী পরিবার কনসেপ্ট আছে, অন্তত যে 3 জন 4 জনের ক্ষুদ্র পরিবার, সেখানে সবাই একই রান্নাঘরের খাবারটা খাচ্ছেন। এক্ষেত্রে আমরা যে রোগীদেরকে বলে দেই যে আপনি শর্করা খাবেন না, আপনি তেল খেন না, এই পরামর্শটি কিন্তু রোগীর জন্য মেনে চলা খুব কঠিন, তার জন্য আলাদা রান্না হচ্ছে না। তো ফলে এই কনসেপ্টটি কিন্তু এখন আসছে যে পরামর্শটা পারিবারিকভাবে প্রদান করতে হবে রোগীকে না। স্যারের কাছে জানবো যে অনেকগুলো কারণের মধ্যে আমরা জানি যে ওষুধও একটি এফেক্ট করে থাকে বা হার্বাল ওষুধ খাওয়ারও এক ধরনের প্রবণতার কারণে আসলে বাড়ে। এগুলোর সঙ্গে আসলে সম্পর্ক কোথায়? হার্বাল ওষুধের সাথে লিভার ইনফেকশন, লিভারের প্রদাহের সম্পর্ক আছে, এটার সাথে ফ্যাটি লিভারের আসলে মূলত কোনো সম্পর্ক নাই। তবে
হার্বাল ওষুধ নিয়েও ইদানিং স্বপ্নিল স্যারের সাথে আমরা অনেকগুলো গবেষণা করতে, সেক্ষেত্রে কিছু কিছু হার্বাল যেমন চিরতা, অর্জুন, এগুলা সিলিমারিন, এগুলো আবার ফ্যাটি লিভার কমায়। আমি একটু স্যারের কাছে জানবো যে অনেক জায়গাতে আমরা আসলে দেখছি যে ওষুধ খাওয়ার প্রবণতার কারণে অকারণে খাচ্ছে, বা ডায়াবেটিসের রোগী হয়তো ইনসুলিন নিচ্ছে, এখান থেকে আসলে ফ্যাটি লিভারের দিকে যাত্রার কোনো সুযোগ থাকে কিনা? সুযোগ থাকে মানে কি, আপনার এখনও হয়তো ওষুধের সাথে সরাসরি যোগাযোগটা প্রতিষ্ঠিত না, কিন্তু ধরেন যে স্টেরয়েড খাচ্ছে তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত লিভারে চর্বি আসতে পারে। যদি আরও বেশি ঘনিষ্ঠ যোগাযোগ, সেটা দুই কারণ। একটি হচ্ছে যে আমরা কিন্তু নিজেরা ডাক্তারি করছি, নিজেরা ওষুধ নানা রকম ওষুধ খেয়ে নিচ্ছি। ধরেন ফ্যাট লিভারে কারোর হয়তো লিভারটা খারাপ আছে, এখন সে যদি ব্যথার ওষুধ বেশি খেয়ে নেয় কিংবা সিম্পল প্যারাসিটামল ওভারডোজ করে ফেলে, তার লিভার ফেল করতে পারে। পলিফার্মেসি দেখছি আমরা, প্রত্যেকটা ওষুধে একাধিক ওষুধ ব্যবহার করা হচ্ছে যার হয়তো প্রয়োজন নেই। রোগী হয়তো দাবি করছেন যে আমার পেটে ব্যথা, কানে ব্যথা, চুলে ব্যথা, হাতে ব্যথা ইত্যাদি, রোগী ডাক্তার 5টা ওষুধ লিখে দিচ্ছেন। এটি একটি কারণ হতে পারে যে ওষুধ সাইড এফেক্টে লিভার খারাপ হচ্ছে। তাদের যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে, তাদের কিন্তু লিভার একজন সুস্থ লোকের লিভারের চেয়ে দুর্বল থাকে এবং ক্ষতিগ্রস্ত রিস্কে বেশি থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার আব্দুর রহিম, আপনার কাছে জানবো যে সাধারণ লক্ষণগুলো আসলে কি রকম? আসলে মূলত ফ্যাটি লিভার একটা নীরব ঘাতক। ফ্যাটি লিভারের সেলের মধ্যে যদি 5% উপরে চর্বি জমা হয়, তাহলে সেটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি। এই 5% উপরে ফ্যাট জমা হলে কি হবে, লিভার সেলগুলো স্টিফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আস্তে আস্তে এটাতে ইনফ্লামেশন হবে, এবং ইনফ্লামেশন হয়ে ইনফেকশন হবে, সেলগুলা ডেথ হবে, এবং পেশেন্টের সিরোসিস ডেভেলপ করবে। সিরোসিস থেকে আবার লিভার ক্যান্সার ডেভেলপ করবে। সুতরাং এটা একটা নীরব ঘাতক, এবং এটা লিভারের সব ধরনেরই মারাত্মক অসুবিধা করতে পারে। ধন্যবাদ। কিন্তু আমি স্যারের কাছে জানবো যে এই যে নীরব ঘাতক, যখন সিরোসিস হয়ে যায় তখনই কেবল বেশিরভাগ লক্ষণগুলো প্রকাশ পায়, তাহলে ওই সময় যাওয়ার আগে একটি রোগীর কোন কোন দিক থেকে আসলে ফ্যাটি লিভারটাকে ধরে ফেলা সম্ভব? ফ্যাটি লিভারের বড় সমস্যা হচ্ছে তেমন কোনো লক্ষণ থাকে না। কারো কারো হতে পারে ডান পাশে হালকা ডাল একিং পেইন বা হালকা ভার ভাব ব্যথা, কারো কারো কখনো কখনো তীব্র ব্যথা, অল্পতেই ক্লান্ত হয়ে পড়া, এ ধরনের সমস্যাগুলো থাকে। কিন্তু এগুলো তো আসলে এমন কোনো লক্ষণ না যাদের রোগটা নির্ণয় করা যায়। তবে একটা সুবিধার দিকও আছে, মানুষ নানা প্রয়োজনে কিন্তু আলট্রাসোনোগ্রাম করে, এবং বেশিরভাগ রোগী কিন্তু তার লিভারের চর্বির কথা বা ফ্যাট লিভারের কথা প্রথম জানতে পারে একটি আলট্রাসোনোগ্রাম থেকে। আবার এটি একটি সমস্যারও কারণ। যখন আমার লিভারে আলট্রাসোনোগ্রামে ফ্যাট ধরা পড়লো, তখন আমাকে আমার ডাক্তার বা আমার বন্ধু বা আমার প্রতিবেশী বলবে লিভারে চর্বি কোনো সমস্যা না, কিন্তু হার্টের আর্টারিতে যদি ইনসিগনিফিকেন্ট চর্বিও জমে, তাও বলবে যে হার্ট কিন্তু খারাপ হয়ে যাবে। এই যে একটা ব্যাপার যে মানুষ লিভারের চর্বিকে ইগনোর করছেন কিন্তু অন্যটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন, এইখানে একটা সচেতনতার জায়গা আছে। প্রচুর মানুষ ডায়াগনোজড হয়ে যায় সিমটম ছাড়াই, কিন্তু তারপর তারা রোগটাকে রোগ মনে করে না। কিন্তু যিনি ধরে ফেললেন, ডাক্তার বা সনোলজিস্ট, তিনি কি আসলে বলেন না এটার? ফলে সচেতনতা খালি যে সামাজিক পর্যায়ে তৈরি করতে হবে জানা, চিকিৎসক পর্যায়েও সচেতনতা তৈরির একটা বড় জায়গা আছে বলে কারণ অনেক রোগের মধ্যে তো আসলে এটা বের হয়ে আসে স্বাভাবিকভাবে। ধন্যবাদ। স্যারের কাছে জানবো যে ওজন কমানোর একটা প্রবণতা থাকে যাদের ফ্যাটি লিভার হয়েছে বা যারা ওবেজ হচ্ছে, কিন্তু অতিরিক্ত কমাতে গিয়েও এক ধরনের বিপদ হয়ে থাকে, মানে সেটি আসলে কেমন? আসলে ওজন কমানোর ব্যাপারটা আমরা বলি যে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে হাঁটবেন, নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট মাত্রায়। আচ্ছা। এবং খাওয়ার চেঞ্জ করতে হবে। খাওয়ারের মধ্যে শর্করা এবং চর্বির পরিবর্তে শাক সবজি এবং প্রোটিন জাতীয় খাবারগুলা নিতে হবে। এতে করে আর এর বাইরে যারা বেশি পরিমাণে দ্রুত ওজন কমানোর চেষ্টা করে বা যারা ধরেন বেশি পরিমাণে ডায়েটিং করে, এদের ক্ষেত্রে আবার দুর্বলতা, অ্যানিমিয়া এবং নানা রকমের অসুখের সৃষ্টি হতে পারে। সুতরাং একটা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময়ব্যাপী হাঁটা এবং খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। ধন্যবাদ। খাওয়ার টাইমিংটাও আসলে ফ্যাটি লিভারের ক্ষেত্রে কোনো ইস্যু হয়ে যায় কি? খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের টাইমিংটা রিভার্স। দেখবেন আমরা সাধারণত সকালে নাস্তা না করে বের হই, দুপুরে আমরা একটু ভালো খাওয়ার চেষ্টা করি, সবচেয়ে বেশি খাবারটা খেয়ে রাতেবেলা এবং দেরিতে। এটি কিন্তু সবচেয়ে আনহেলদি প্র্যাকটিস। যেটা হওয়া উচিত যে সকালে ব্রেকফাস্ট, নাস্তা হেভি হওয়া উচিত, লাঞ্চটা লাইট হওয়া উচিত, এবং রাতে খুব বেশি না খেয়ে মোটামুটি খাওয়া উচিত।
খাওয়া এবং ঘুমের মাঝখানে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দেওয়াটা খুবই জরুরি। কিন্তু আমরা যে যাই করি না কেন, বাসায় যখনই ফিরি না কেন, আমরা সাধারণত লেট ইটার এবং খেয়েই ঘুমাতে যাই। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। খাবার ব্যাপারে আরও 2-1টা পরামর্শ, যেমন শর্করা। গরুর মাংস, খাসির মাংস খারাপ আমরা সবাই জানি, ইকুয়ালি ওর মোর ব্যাড হচ্ছে কিন্তু শর্করা, অতিরিক্ত কার্বোহাইড্রেট। তাতে ভাতের পরিমাণটা কমিয়ে আনা, অপ্রয়োজনীয় শর্করা, চায়ে চিনি, মিষ্টি এগুলো অ্যাভয়েড করা। এবং যেটা কোল্ড ড্রিঙ্কসের বিষয়ে বলবেন কিনা স্যার? অ্যাবসলিউটলি, কোল্ড ড্রিঙ্কে আপনার যে পরিমাণ চিনি আমরা কনজিউম করি, এটি কিন্তু শুনছি যে 10 চামচ চিনি আমরা একটা কোকে খেয়ে কিন্তু আমরা টেরি পাই না, টেরি পাচ্ছি, কিন্তু চা খাওয়ার সময় আমরা খুব ভয় পাই। এগুলো খুব সাবধানের বিষয় আছে। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে এটার জটিলতা কতদূর পর্যন্ত যায়, এই যে সার্জারি করা বা হচ্ছে মানে বড় ধরনের রোগের দিকে, মানে ক্যান্সারের দিকে যাওয়া, মানে এরকম কত ধরনের জটিলতার মধ্যে পড়ে আসলে রোগী? ফ্যাটি লিভার থেকে প্রায় 30%-এর মধ্যে ন্যাশ ডেভেলপ করে। এই ন্যাশ থেকে অনেক দিন পরে, হয়তো ধরেন 5-7 বছর 10 বছর পরে আবার সিরোসিস ডেভেলপ করে, এবং সিরোসিস থেকে লিভার ক্যান্সার ডেভেলপ করে। সুতরাং জটিলতা অনেক বেশি। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে এটার খরচের মাত্রাও তো আসলে অনেক বেশি। যখন লিভার সিরোসিস ডেভেলপ করে, আমরা একটি গবেষণায় জানছিলাম যে প্রতি মাসে 16,000 টাকা খরচ হয়ে যায়। মানে সেটার খরচের পরিধিগুলো কোথায় কোথায় আসলে হয়? 14% মানুষ বেশি মারা যান লিভার সিভার হচ্ছে, লিভার রোগে আক্রান্ত হয়ে, ফ্যাট লিভারে যারা আছেন, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে খরচের বিষয়টা হচ্ছে ফ্যাট লিভারের ক্ষেত্রে খালি লিভারের চিকিৎসা করলে হবে না, হার্টের চিকিৎসা, ব্রেনের চিকিৎসা, ওই চিকিৎসাগুলো আছে, সেটি একটি বিষয়। আর যখন একটা মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু লিভার চিকিৎসা সুস্থ করার ধরন্তরী চিকিৎসা হচ্ছে লিভার সিরোসিসে ফেইলিওর হয়ে গেলে লিভার ট্রান্সপ্লান্টেশন, যা অত্যন্ত ব্যয়বহুল, এখনও বাংলাদেশে হচ্ছে না। আর তার আগেও যে চিকিৎসা, সাপোর্টিভ ট্রিটমেন্ট, ধরেন পেটে পানি আসছে, অ্যালবুমিন দিতে হবে, 1 বোতল অ্যালবুমিনের দাম 8,500 থেকে 10,000 টাকা, এবং কয়েকশো বোতল অ্যালবুমিন যেটা মানুষকে দিতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। ফলে সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেখানে আরেকটু ভালো থাকার চিকিৎসায় কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। আমরা কিডনি ডায়ালিসিসকে ব্যয়বহুল মনে করি, তো একজন লিভার সিরোসিস রোগী শুধুমাত্র জানেন যে ব্যয়বহুল চিকিৎসা কত প্রকারের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যারের কাছে জানবো যে গঠনগত দিক থেকে কিডনি বা অন্যান্য অঙ্গের থেকে যকৃতের ক্ষেত্রে কোনো সুবিধা আছে কিনা রোগ নিরাময়ের ক্ষেত্রে? যকৃতের ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে যে যকৃতটা কিন্তু আপনার রিজেনারেট করতে পারে, অর্থাৎ আক্রান্তরা নিজেকে হিল করতে পারে। সেই কারণে আমরা যেটা দেখি যে ধরেন ব্রেনে যদি কয়েক মিনিট রক্ত চলাচল না থাকে, মানুষের বা ব্রেন খারাপ কলাপস করে, হার্টে হয়তো আধা ঘন্টা সহ্য করতে পারছে, লিভার কিন্তু অত্যাচার বছরের পর বছর সহ্য করতে পারে। এর ভালো দিকটা হচ্ছে যে মানুষ একটি খারাপ লিভার নিয়ে দীর্ঘদিন সুস্থ থাকেন, আর খারাপ দিকটি হচ্ছে যখন লিভারটা সত্যিই খারাপ হয়ে যায়, তখন কিন্তু করার খুব কম কিছু থাকে। যেহেতু সিমটম থাকে না, মানুষ পাত্তা দেয় না, আর যখন সিমটম দেখা দেয় মানে এত সব সিভিয়ার সাইড এফেক্ট, মানুষ ভয় পেয়ে যায়। এতে মানুষের ধারণা, কারো ধারণা লিভার রোগের চিকিৎসা লাগে না, আর কারো ধারণা লিভার রোগের চিকিৎসা নাই। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন পড়ে এরকম কত অংশ যেটির কারণ ফ্যাটি লিভার থেকে আসলে শুরু হয়, লিভার সিরোসিস তারপরে আসলে দরকার হচ্ছে, এই অংশটাও কেমন? লিভার ক্যান্সার এবং সিরোসিসের কমপ্লিকেশন, যেটা আমরা অ্যাসাইটিস, হেপাটোরেনাল সিনড্রোম, এনকেফালোপ্যাথি, এই সবগুলোর সর্বশেষ চিকিৎসা হলো লিভার ট্রান্সপ্লান্ট। সুতরাং যারা ফ্যাটি লিভার বা অন্য যে কোনো কারণে লিভার সিরোসিস হবে, তাদের আলটিমেট চিকিৎসা কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট। ধন্যবাদ। আর সেই জায়গাতে তো আমরা একটা অপ্রতুল অবস্থায় আছি, যেহেতু নিয়মিতভাবে করতে পারছি না। এবারের প্রতিপাদ্যের সঙ্গে পরীক্ষা নিরীক্ষাটাকে আসলে স্পেশালি জুড়িয়ে দেওয়া হয়েছে। এর মানে মাহাত্ম্যটা আসলে কি, বা মানে একটি সাধারণ কোন কোন পরীক্ষার মাধ্যমে একটা রোগী আসলে জানতে পারে যে এটা ডেভেলপ করছে কিনা? দেখেন, আমরা সবসময় আমাদের একটা ধারণা যে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার রোগ নির্ণয়ের একটি অপরিহার্য অঙ্গ। পরীক্ষা না করলে আপনি রোগ জানতে পারবেন না। ফ্যাটি লিভারের ক্ষেত্রে যদি মাত্র একটি আলট্রাসাউন্ডগ্রাম করা হয়, সেটি কিন্তু বলে দিতে পারবে, একটি ভালো আলট্রাসাউন্ডগ্রাম বলতে পারবে লিভারে চর্বি আছে কি নাকি নাই, এবং সেখান থেকে লিভার সিরোসিস হয়েছে কি হয়নি। মধ্যবর্তী জায়গাটা ন্যাশ হয়তো বলতে পারবে না, কিন্তু ফ্যাটি লিভার আছে না, সিরোসিস আছে না এটুকু বলে দিতে পারবে। তো ন্যূনতম একটি পরীক্ষা করলে একটি আলট্রাসাউন্ড করা উচিত। আর সেটা আর অনেক কথাই বলতে হয়, কিডনির সমস্যা, এই সমস্যা অনেক কিছুই চলে আসে, ফলে একটি আলট্রাসাউন্ডগ্রাম অনেক করতে। কিন্তু এই যে বয়সের দিক থেকে বা পারিবারিক দিক থেকে কাদের জন্য অন্তত যদি আমরা বলি যে আজই তার অন্তত পরীক্ষা করা উচিত, এরা আসলে কারা?
ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে বয়সের কোনো ভেদাভেদ নেই, জেন্ডারের কোনো ভেদাভেদ নেই। আমরা কিন্তু এখন দেখছি বাচ্চাদের ফ্যাটি লিভার হচ্ছে, মোবাইল অ্যাডিকশন, মাঠে খেলতে না যাওয়া, লেখাপড়ায় বেশি ব্যস্ততা, কোচিং ইত্যাদির কারণে বাড়ছে। এবং খুব শঙ্কার বিষয়টি হচ্ছে যে একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের বাচ্চারা এখন বড়দের মতোই কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে ন্যাশ, সিরোসিস, ক্যান্সারের ঝুঁকিতে আছে। তার মানে ঝুঁকিতে আসলে কেউ কারোর এর জন্য বাইরে বিশেষ না। না। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে আমরা ইদানিং অ্যালকোহলের কথা খুব শুনি, সম্পৃক্ততাও আছে, প্রতিরোধের জন্য এড়ানোর কথা বলা হচ্ছে, যে আপনারা রোগীদের ক্ষেত্রে কি অ্যালকোহলিক মানুষও আসলে এখন পাচ্ছেন কিনা? হ্যাঁ, বাংলাদেশে অ্যালকোহলিক ফ্যাটি লিভার বা অ্যালকোহলিক সিরোসিসের সংখ্যা বা অ্যালকোহলিক হ্যাপাটাইটিস, প্রথমে অ্যালকোহলিক হ্যাপাটাইটিস তারপর অ্যালকোহলিক সিরোসিস, এর সংখ্যা খুবই কম, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক বেশি। কিন্তু তারপরে আমাদের দেশে আছে, এবং আমাদের দেশে কিছু লোক আছে যারা নিয়মিত অ্যালকোহল খায়, বিশেষ করে 30 গ্রামের উপরে যদি খায় তাহলে অ্যালকোহলিক সিরোসিস এবং অ্যালকোহল হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ। স্যার, আমরা প্রতিরোধের দিকে আসলে কোন দিক থেকে আসলে একটা রোগী শুরু করবে, বা সাধারণ মানুষও বা কী করবে? রাতেবেলা খেয়ে ঘুমাতে না যাওয়া, অতিরিক্ত শর্করা যেমন মাত্রাতিরিক্ত ভাত কম খাওয়া, চায়ে চিনি মিষ্টি বাদ দেওয়া, সপ্তাহে অন্তত 5 দিন আধা ঘন্টা জোরে জোরে হাঁটা। মনে রাখতে হবে, যদি আমার ওজন 10% আমি কমাতে পারি, আমার লিভারের চর্বি 50% কমে যাবে। দুঃখের সংবাদ হচ্ছে যারা ওজন সত্যি সত্যি কমাতে পারেন তারা 10% ধরে রাখতে পারেন না। আচ্ছা, তো ফলে সাধনার একটা বিষয় অবশ্যই আছে। পরিবারের ভূমিকাটা আসলে জানতে চাচ্ছি, যে কেন মানে একটা লিভার রোগ প্রতিরোধ করতে বা ফ্যাটি লিভার প্রতিরোধ করতে সবাই মিলে কেন সচেতন হতে হবে? কারণটা হচ্ছে যে এটি বলছিলাম যে আমাদের কিন্তু এখন সে আগের 51বর্তী পরিবার না থাকলে এখন যে খুদ খর্বকার 51বর্তী পরিবার, 4-5 জনের পরিবার, সেখানে কিন্তু এখনও আমাদের টেন্ডেন্সিটা হচ্ছে আমরা একই রান্নাঘর থেকে খাই। তো ফলে যদি ওই রান্নাঘর থেকে অস্বাস্থ্য খাবার তৈরি হয়, তাহলে ওই পরিবারের সবারই কিন্তু ফ্যাট লিভারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আর এখন যদি দেখা যাচ্ছে যে জেনেটিক ফ্যাক্টরও আছে, যদি কোনো পরিবারে কারো ওই জেনেটিক ফ্যাক্টরও থাকে, তাদের যদি সাথে এই রান্নাঘর যুক্ত হয়, তাদের খারাপ হওয়ার রিস্ক অনেক বেশি। ফলে এটি, আর আমি বাসায় গিয়ে বললাম যে আমার জন্য তেল ছাড়া রান্না করা, আমি তো ভাত কম খাবো, সম্ভব না। ফলে পারিবারিক সচেতনতা খুব জরুরি। স্যার, একই সঙ্গে শেষ প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ তো ওষুধে স্বয়ংসম্পন্ন, এই ফ্যাটি লিভার প্রতিরোধের ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে আমরা কি সব ধরনের ওষুধ বাংলাদেশে তৈরি করছি? ফ্যাটি লিভারের ধরেন একমাত্র অ্যাপ্রুভ ওষুধ হচ্ছে রেজমেটেরন, যেটা সদ্য ইউএসএফডি অ্যাপ্রুভাল পেয়েছে এবং বাংলাদেশে একাধিক কোম্পানি সেটা খুব শীঘ্রই নিয়ে আসবে আমরা জানি। এছাড়া বেশ কিছু ওষুধ যেমন ওবিটাকলিক অ্যাসিড, সারাগ্লিটাজার, তারপর হচ্ছে আপনার সিমেগ্লুটাইড, টিরজাপেটাইড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলো নতুন নতুন ওষুধ যেগুলো ফ্যাটি লিভারে কম বেশি কাজ করে। তো আমাদের সৌভাগ্যের জায়গা হচ্ছে সবগুলো ওষুধ বাংলাদেশে তৈরি হয় এবং তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। দুঃসংবাদ হচ্ছে এত বেশি ওষুধ পাওয়া যাওয়াতে আমাদের কিন্তু এই পলিফার্মেসির অভ্যাসটাও বেড়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। একটি দেশে 4 কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, মানে প্রতি ঘরে অন্তত একজন পাওয়া যাবে যিনি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন। তাই যারা ঝুঁকিপূর্ণ আছেন তাদের অন্তত একটি সাধারণ পরীক্ষার মাধ্যমে তিনি জানতে পারেন, এবং একই সঙ্গে পারিবারিক খাবার দাবার পরিবর্তনের মাধ্যমে, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কিন্তু এটি প্রতিরোধ করা সম্ভব। এই ছিল আজকের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।